নমস্কার, আমি সুদীপ্ত। আজ ব্যতিক্রমের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সামনে হাজির হয়েছি একটি অন্যরকম অনুষ্ঠান নিয়ে। আসলে আমরা যখন এই অতিমারির প্রকোপে ভীষণ রকম ব্যতিব্যস্ত, আমাদেরকে গ্রাস করছে বারবার, আমরা কি করব ভেবে পাচ্ছি না, কোনো কুল পাচ্ছি না। সেই সময় ডিজিটাল প্ল্যাটফর্মই আমাদের কাছে একমাত্র ভরসা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে। এই অসময়ে যখন চারদিকে হানাহানি, চারদিকে আমাদেরকে, আমি যা বললাম যে আমাদের বারবার মনে হচ্ছে নানান আশঙ্কা আমাদের মনে, আমরা কি করব, সেই সময় কিন্তু আমরা বারবার ভাবি যে আমরা আরও বেঁধে বেঁধে থাকি। তো সেই বেঁধে বেঁধে থাকার কথা মনে হতেই আমাদের মনে হলো আপনাদের কাছে আজকে আমরা এক সম্প্রীতির ভূমির কথা বলি, এক মিলনের ভূমির কথা বলি, যে ভূমি নানান সংস্কৃতিকে ধারণ করেছে, যে ভূমি নানান ঐতিহ্য, নানান ভাবনা সব মিলেমিশে এক করেছে। অসম, অবশ্যই তার নাম অসম বা আসাম। একদিকে যেমন ব্রহ্মপুত্র, আরেকদিকে বরাক। একদিকে যেমন বিহু, আরেকদিকে ভাটিয়ালি। মিজো, নাগা, মণিপুরি, জয়ন্তিয়া, খাসি, মিসিং, বড়ো, বাঙালি, অসমিয়া সব মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে এখানে। তো আজ এই অসমের কথাই আপনাদের সামনে তুলে ধরব। তাই আমরা নাম রেখেছি এই অনুষ্ঠানের বহুত্বের স্বর আসামের সুরে। তো এই বহুত্বের স্বর যারা ধারণ করেছেন, এবং শুধু ধারণ করেননি, যারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছিলেন এবং এখনও দিচ্ছেন, সেরকম কিছু মানুষের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব, যাদের সাথে অসম শব্দটা একাকার হয়ে আছে, যাদের বাদ দিয়ে এই আসামের সংস্কৃতির বৃত্তটা সম্পূর্ণ হবে না, যারা বারবার আমাদের পথ দেখিয়েছেন এবং চিনিয়েছেন বিশ্বকে যে এটাই আসলে আসাম, এটাই মিলনভূমি। তো প্রথমেই যাকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করব তিনি হেমন্ত বিশ্বাস। হবিগঞ্জের জালালি কহিতো সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গাংছিল আমি শূন্যে শূন্যে দিলাম উড়া। সুরমা নদীর পাড়ে তার জন্ম হলেও তিনি বড় হয়েছিলেন ব্রহ্মপুত্রের পাড়ে। ধারণ করেছিলেন বিহুকে, ভাটিয়ালিকে। মননে নিয়েছিলেন আসামের নানান জনজাতির সংস্কৃতিকে এবং সংগ্রহ করেছিলেন তাদের সংস্কৃতিকে, পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে। পুলিতা মলরে পুলি মুরাই জনি ও পুলিতা মলরে পুলি মারাই জনি পুলিতা মলরে পুলি উপা ডাঙ্গি ডাঙ্গি নাচি চাই আই জনি ও গড়া খিলা গতি পুলি মুরাই জনি ও গড়া খিলা গতি পুলি। যিনি বারবার এক করে দিতে পারতেন বিহু ভাটিয়ালিকে। সেই 60-এর ভাতৃঘাতী দাঙ্গায় রচে ফেললেন হারাধন রঙ্গমন কথা। যখন আসাম উত্তাল ভাতৃঘাতী দাঙ্গায়, তিনি ভূপেন হাজারিকাকে নিয়ে বেরিয়ে পড়লেন সাংস্কৃতিক স্কোয়াড নিয়ে এবং হারাধন রঙ্গমন গেয়ে সম্প্রীতির বার্তা ছড়ালেন গোটা আসাম জুড়ে। দুঃখে যদি পাষাণ গলে গলবে কি পরা গণনাট্য আন্দোলন করতে গিয়ে বারবার জনমানুষের কাছে পৌঁছে গেছিলেন এই মানুষটি। বারবার প্রান্তীয় মানুষের কথা তুলে ধরেছিলেন। আজ তাকে দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করব এবং তার সম্পর্কে আজ যিনি বলবেন
তিনি আরেক মহিরুহ। এই মুহূর্তে আসামের সাংস্কৃতিক আন্দোলনের যে কজন অভিভাবক আছেন তাদের মধ্যে অন্যতম সুদক্ষিণা শর্মা। সুদক্ষিণা শর্মার নামটা এলেই আমার কাছে ব্যক্তিগতভাবে আরেকটি নাম চলে আসে, দিলীপ শর্মা। অবিস্মরণীয় এক গলা, যেমন তার রবীন্দ্রসঙ্গীত তেমন গণসঙ্গীত। আমার সৌভাগ্য হয়েছিল সুদক্ষিণা শর্মা এবং দিলীপ শর্মার একসঙ্গে মঞ্চে উপস্থাপনা দেখার। হাজার হাজার জনতাকে রবীন্দ্রসঙ্গীত এবং গণসঙ্গীত দিয়ে তারা মোহিত করে রাখছেন ঘন্টার পর ঘন্টা। তাদের আশীর্বাদ পাবার সৌভাগ্য হয়েছিল আমার, এবং প্রথম তাদের কাছেই শুনেছিলাম অসমীয়ায় রবীন্দ্রসঙ্গীত। আজ অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আজ দিলীপ শর্মাকেও আমাদের এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমেই শুনে নেব সুদক্ষিণা শর্মা কি বলছেন হেমাঙ্গ বিশ্বাসকে নিয়ে। হেমাঙ্গদাই মোৰ ৰমস্য ব্যক্তি আছিল, অকল মোৰ নহয়, গোটেই অসমৰেই। হেমাঙ্গদাই গোটেই অসমত যেনেকৈ ঘূৰিছিল নহয়, আমি দেখি আচৰিত হৈছিলোঁ। তাৰ ফলত আমি পানেই পোনাকণ বুলি এখন ভূপেন দাই এটা গীত লিখিলে। সেই গীতটি গাই আমি অসমৰ চুকে কোণে গৈছোঁ। মই, ভূপেন দা, দিলীপ শৰ্মা, ৰোজ, ৰুবি চবেই বলে গাই আমি সুন্দৰকৈ হলো। ইতিমধ্যে হেমাঙ্গদাই আকৌ ৰিলাক্স কৰিলে। কৰোঁতে তেতিয়া তেখেত এবাৰ আকৌ চাইনালৈ যাব লগা হ'ল। তেওঁ তালৈ গ'ল, আহি তেওঁ বিয়া কৰাই কলিকতাত থাকিল। তেওঁ দুটা ল'ৰা ছোৱালী। তেওঁ অসমখনক ইমান ভাল পাইছিল। মুস্কৰ ছোৱালীজনীৰ নাম ৰাখিছিলে ৰঙিলী আৰু ল'ৰাটোৰ নাম ৰাখিছিলে ৰংমন। 1954 চনৰ এজন নায়ক। অসমৰ সাহিত্য সংস্কৃতিক আগবঢ়াই নিবৰ কাৰণে তেওঁ যথেষ্ট নাস্তি কৰিছিলে, হেঁপাহ কৰিছিলে। সেই সময়ত মানুহৰ ঘৰে ঘৰে তেওঁ গৈছিল। লগত গৈছিলে হেম শৰ্মা। আজি তেওঁলোক দুজনেই নাই, তেওঁলোকলৈ মই শ্ৰদ্ধা জনাইছোঁ। তাৰপিছত গৈ আমাৰ ঘৰ ওৱালগৈ ঠিক ভূপেন দাই সেইখিনি সময়ত আমেৰিকাৰ পৰা আহি পাইছে। আমি খাই ঘূৰি এটা ভাড়া ঘৰত থাকোঁ, দেউতা মা মই এনেকেই। তাৰপিছত হেমাঙ্গদাই আহি কথাটো ক'লে। ক'লাৰ পিছত গণতন্ত্ৰ সংঘত যেতিয়া কনফাৰেন্স হ'ল 1954 চনত, তেতিয়া চৰকাৰৰ ফালৰ পৰা একো সহায় নাপালে। ত্ৰিপাল পাৰি পাণবজাৰৰ যে এইখন ফিল্ডখন যে সেইখনতে ত্ৰিপাল পাৰি সকলোকে বহুৱাই অলপ পইচাতে তেওঁলোক লৈ সংগ্ৰহ কৰিলে। সেই কনফাৰেন্সলৈ আহিলে মঘাই অজা, বলৰাজ চাহানী, উমৰ শ্বেখ চাউথৰ পৰা, অৰুণা বলদেৱ মণিপুৰৰ ডান্সৰ দুজন খুব সুন্দৰ গুৰু আছিলে, ফিলকিন লালু, ৰোজ, ৰুবি, বলেন হাজৰিকা, মই, ভূপেন দা, দিলীপ শৰ্মা, অসংখ্য মানুহ। আৰু তেখেতৰ জোৱাই আছে ৰমেন বৰুৱা। ছোৱালী কাকলিক বিয়া কৰাইছিলে, ঢুকাল। এজনী ছোৱালী আছে, বিয়া হৈছে। তেখেত হৈছে স্বনামধন্য ব্ৰজেন বৰুৱাৰ ভায়েক। গতিকে আটাইবিলাক মিলি অদ্ভুত ধৰণৰ এটা সংমিশ্ৰণ হৈছিলে। তেতিয়া প্ৰথম পানীৰ পোনাকণখন হৈছে ৰমেন বৰুৱাৰ পৰিচালনাত, বৰ সুন্দৰ হৈছিলে। তাৰপিছত গণতন্ত্ৰ সংঘ খুলিলে। অলপ অলপ পইচা তুলি কৈছোঁ নহয়, সকলোৱে খাবৰ কাৰণে তেখেতক ভাল ভাল বস্তু দিছিলে। তাৰপিছতে গুৱাহাটী ডায়েৰীৰ পৰা দিনৰ আহাৰ দিছিলে। শৰ্মাই যেতিয়া ৰবীন্দ্ৰসংগীত গালে তেওঁ শুনি অবাক হ'ল, ইমান সুন্দৰ গায়। কাৰণ দিলীপ শৰ্মা হৈছে মোৰ স্বামী দিলীপ শৰ্মা, স্বনামধন্য আলোচনী আবাহনৰ সম্পাদক ডক্টৰ দীননাথ শৰ্মাৰ ল'ৰা, জ্যেষ্ঠ ল'ৰা। তেওঁৰ ভনীয়েকে বিয়া কৰাইছিলে ঠাকুৰ ফেমিলিৰ পেইণ্টাৰ শুভ ঠাকুৰ। মহান শিল্পী জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আৰু কলাগুৰু বিষ্ণু ৰাভাৰ যি আদৰ্শ, সেই আদৰ্শ তেওঁ টানি আনি গোটেই অসমতে লোকগীতৰ পৰা আৰম্ভ কৰি
নানা ধৰণৰ ৰবীন্দ্ৰ সংগীতৰ বিশালতা সেই সকলোবিলাক আনি পেলাই শৰ্মা আৰু মোৰ দ্বাৰা শিক্ষা গ্ৰহণ কৰিবলৈ নতুন চামক উদ্যমী দিছিল। কত স্মৃতি, কত পথ ধরে এসছেন তারা। রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে এমনি বহে ধারা। আমরা এই পথ ধরেই আমরা হাঁটতে চাই। হেমাঙ্গ বিশ্বাসের পর যার কথা আজ অনুষ্ঠানে বলবো, অসম শব্দটার সঙ্গে পৃথিবীর মানচিত্রে এই মুহূর্তে সবচেয়ে এক হয়ে আছে যেই নামটি, তিনি ডক্টর ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা নিজেই বারবার বলতেন যে আমি আসামের সব জনজাতির গোষ্ঠীর সন্তান, সবাইকে ধারণ করেছি। তো শুরুতেই আমরা শুনে নেব আজ ভূপেন হাজারিকা নিজে কি বলছেন। যুবতী যারা জনজাতীয় যুবতী, হরিণের মতো, ওরা আসে মার কাছে। মার তো চাকরানি রাখার ইয়ে নেই, পয়সা নেই, সামর্থ্য নেই। ওরা এসে এ করে দেয়, আমাকে নেয়, কাঁধে নিয়ে চলে যায় পাহাড়ে, আবার আসে। তারপরে একদিন আমি 3 দিনের জন্য নিখোঁজ হয়ে গেলাম নাকি। কত বয়স তখন? 8 মাস না 9 মাস। মাতৃনির্ভর তো? হ্যাঁ, মাতৃনির্ভর, স্তননির্ভর। তাই আমি 3 দিন নেই, তো মা কান্নাকাটি করে হুলস্থুল লাগিয়ে দিল। তারপর পুলিশও নেই। হ্যাঁ, আচ্ছা। এখানে 3 দিন পরে হুলস্থুল লাগানোর পর ওরা হেসে হেসে পাহাড়ের মেয়েরা প্যারাবুলেটে নিয়ে তা আমাকে নিয়ে এসছে নাকি। তো মা বলছে, তোরা কোথায় রাখলি একে, কি খাওয়ালি? এ তো আমার বুকের দুধ খায়। বলে, না, যত জনজাতীয় মা আছে না তাদের সবাইরই স্তনের দুধ খেয়েছে, তাই রক্তে মিশে গেছে। তারপরে এখন অনেক বড় হলাম যখন, তখন ভূপেন হাজারিকা হলাম যখন, সব দুনিয়া কিছু কিছু অংশ চেনে, তখন আমাকে অরুণাচল, তখন এগুলো অরুণাচল হয়ে গেছে, তখন আসামও নেই, অরুণাচল হয়ে গেছে সেই গ্রাম। অরুণাচলের লোক আমাকে ডেকে এনে বললে, তোমাকে অদৃষ্ট চাবি দিলাম, কারণ তুমি আসামের নও, তুই অরুণাচলে। ধারে দিয়েছিলাম, ঋণ করে নিয়ে গেছিল আসাম। তাই কিন্তু আমি জানি না, এখানেই বড় হলাম, মানে এই হোল পূর্ব ভারতটাই আমার। আমি জানি না কোনটা ধাত্রীভূমি কোনটা মাতৃভূমি, বেঙ্গল না আসাম না অরুণাচল না মণিপুর। এইভাবেই ওই মনের দিগন্তে বড় হয়েছি আমরা। শুনলাম আমরা তার কথা। তিনি আসলে সত্যিকার অর্থেই আসামের বহু স্বরকে ধারণ করেছেন, এবং ভূপেন হাজারিকার বিচরণ এমন এমন দিকে ছড়িয়েছিল, তাকে এক জায়গায় আটকে রাখলে খুব মুশকিল। একদিকে সঙ্গীতকার, একদিকে চলচ্চিত্র নির্মাতা, এবং গণনাট্য আন্দোলনের সূত্র ধরে তিনি ছড়িয়ে পড়ছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তিনি জনমানুষের গান গাইছেন, বলছেন, উই আর ইন দ্য সেম বোট ব্রাদার, মোরা যাত্রী একই তরণীর। তো এরকম একজন মানুষ যখন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যখন বাংলা সঙ্গীত নির্মাণ করছেন, যখন অসমীয়া নানান সঙ্গীত নিয়ে নিরীক্ষা করছেন, তিনি কিন্তু ধারণ করছেন তার শেকড়কে বারবার। তিনি এতটাই তার শেকড়কে ধারণ করেছিলেন, যখন প্রথম লতা মঙ্গেশকর বাংলায় তার বেসিক গান গাইছেন, ভূপেন হাজারিকা সুর করছেন সবার শোনা গান রঙ্গিলাবাসীতে, তখন কিন্তু কোথাও ভূপেন হাজারিকা বিহুর আত্মাকেও জড়িয়ে দিচ্ছেন। এটাই ভূপেন হাজারিকা। আজ ভূপেন হাজারিকাকে নিয়ে বলবেন এমন একজন মানুষ এই মুহূর্তে বাংলা সঙ্গীত জগতের যে কজন আমাদের পথ দেখাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম নাম শ্রীকান্ত আচার্য। শ্রীকান্ত আচার্য কি বলছেন আমরা শুনে নিই। একেবারে ছোটবেলা থেকে যে সমস্ত দিকপাল নক্ষত্র প্রতিম শিল্পীদের গান শুনতে শুনতে আমার বড় হওয়া, তাদের মধ্যে একটা অদ্ভুত অন্যরকম আলাদা জায়গা নিয়েছিলেন যে মানুষটা, তিনি হচ্ছেন ডক্টর ভূপেন হাজারিকা। এই মানুষটির গায়ন, তার উচ্চারণ ভঙ্গি, তার গানের বিষয়বস্তু, এগুলো যখন আমি বালক থেকে কিশোর, তখন আমার কানে আস্তে আস্তে একটু একটু করে ধরা দিতে লাগলো।
মনে হতে লাগলো যে এ মানুষটির গানের যে বিষয়বস্তু সেগুলো তার সমসাময়িক অন্যান্য অনেক শিল্পীদের গানের বিষয়বস্তুর থেকে কোন দিক থেকে যেন একটা আলাদা অন্যরকম একটা মেসেজ দিচ্ছে। এবং আমার মনে আছে সময়টা বোধহয় 1977 বা 78 সাল। তার আগে রেডিওতে ওনার গান তো শুনছি, ওনার সুরারোপ করা গান, ওনার নিজের গাওয়া গান, কিন্তু খুব সম্ভবত 1977 বা 78 সালে ওনার যে লং প্লে রেকর্ডটি প্রকাশিত হলো আমি এক যাযাবর, সেটা আক্ষরিক অর্থেই যাকে বলে সুপার ডুপার হিট করেছিল, অর্থাৎ বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। এবং আমার মনে আছে ছোটবেলাতে আমি যেখানে থাকতাম, যে পাড়ায়, দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স অঞ্চলে, আমাদের প্রতিবেশী ছিল আমাদেরই এক দাদা, তার বাড়িতে এই রেকর্ডটা আমরা সারাদিনে যে কতবার শুনতাম তার কোনো ইয়ত্তা নেই। এবং অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটলো যে তার কিছুদিন পরেই আমার একটা অদ্ভুতভাবে সুযোগ এসে গেল আমার এক দিদির সৌজন্যে ডক্টর ভূপেন হাজারিকার বাড়িতে যাওয়ার। আমরা তার বাড়িতে গেলাম, গলফ ক্লাবে, তার বাড়িতে, গলফ ক্লাব রোডে, এবং তাকে গিয়ে আমি আবার তাঁরই গানটাকে গিয়ে শোনালাম এবং তিনি স্নেহভরে শুনলেন, আমাকে অনেক আশীর্বাদ করলেন। এটাও আমার মনে আছে, সেটা 1978 সাল আমার যতদূর মনে পড়ছে। বলতে চাই যে কথাটা, সে কথাটা ওইটা যেটাতে আমি একটু ফিরে আসতে চাই, যে তিনি প্রথম কথা তার গলার আওয়াজ এবং তার গায়কিটা কিন্তু একেবারে অন্যরকম ছিল, সেটা আমাকে ভীষণ টানত। এবং তখন প্রেমের গান, ভালোবাসার গান যেমন শুনছি, কিন্তু তার পাশে যখন তার কম্পোজ করা বা তার কণ্ঠে বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, যখন শুনলাম তখন একটা অন্যরকম ধাক্কা লাগলো ভেতরে, সে একটা অন্যরকমের অভিঘাত হলো। তারপর যখন শুনলাম গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এবং আমার মনে আছে আমি তখন মানে পাগলের মতোই গানগুলো গাইতাম, বন্ধু বান্ধবের আড্ডায় বা কোনো ঘরোয়া আসরে এই গান কত গেয়েছি তার কোনো ইয়ত্তা নেই। এবং আমার এটাও মনে আছে যে একটা গান আমার খুব প্রিয় গান ছিল, সেটা হচ্ছে যে বছর আমি এক যাযাবর ওই দীর্ঘবাদন রেকর্ডটি প্রকাশিত হলো, তার ঠিক পরের বছরই যে রেকর্ডটি প্রকাশিত হলো সেটিও একটি লং প্লে রেকর্ড, এবং সেই গানগুলো বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তার মধ্যে একটি গান ছিল আমার খুব প্রিয় গান, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, তন্ত্রে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এরকম গান সে সময় তার যারা সমসাময়িক শিল্পী ছিলেন তারা কিন্তু তাদের কণ্ঠে এরকম গান শুনিনি, তাই ওর কণ্ঠে এই গানগুলো আমাকে ভীষণভাবে টানত। এবং তারপরে যখন বড় হতে লাগলাম, রেডিও শুনতে লাগলাম আরো বেশি, রেডিওর গান, রেকর্ড শুনতে লাগলাম, তখন দেখলাম যে মানুষটি এরকম অসামান্য একজন গায়ক তো বটেই, কিন্তু একই সঙ্গে অসাধারণ সুরকারও বটে। আমার মনে আছে যে একটি গান আমাকে হন্ট করত, গান, সে গানটি শিবদাসদার লেখা ছিল। এই গানটিও যেটি গাইলাম সেটাও শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা ছিল, এবং অবশ্যই ডক্টর ভূপেন হাজারিকার সুর ছিল। এবং আমি যে গানটি শোনাতে চাই সেটিও শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ছিল এবং ভূপেন হাজারিকার সুর ছিল। এই গানটি আমি প্রথম শুনি রেডিওতে, ডিস্কে যিনি গেয়েছিলেন তিনি আমাদের ওই রুমাদি গিয়েছিলেন, রুমা ঠাকুরতা, এবং পরে ডক্টর অনুপ ঘোষালও এই গানটি রেকর্ড করেছিলেন। আমার খুব প্রিয় গান। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক মনোহাস পথ হারালো, একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি বেশিছি ভালো, একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক
জানালা পাশে সে কি আসে আমি জানে এসেছি ভালো। দেখলাম যে প্রতিবাদের গান লিখছেন, যেখানে উদ্দীপনার গান লিখছেন, একই সঙ্গে ভালোবাসার গান কি অপূর্ব কম্পোজ করেন এই মানুষটি। এবং সেই সঙ্গে শুনতে লাগলাম লতাজির গলায় গাওয়া রঙ্গিলা বাঁশিতে কে ডাকে। আমার মনে হয় যে লতাজি আজ অব্দি যত বাংলা গান গেয়েছেন ফিল্ম এবং বেসিক রেকর্ড মিলিয়ে, রঙ্গিলা বাঁশিতে কে ডাকে একটা আলাদা জায়গা নিয়ে থাকবে বলে আমার মনে হয়। ওই গানটা একটা ওই হয় না, মানে অনেক আকাশে অনেক তারার মধ্যে একটা সুখ তারার মধ্যে জ্বলে থাকা গান। আমার মনে হয় রঙ্গিলা বাঁশিতে কে ডাকিতে সেরকম একটা গান। এবং তারপরে আরেকটু বড় হচ্ছে যখন ওই সময় 70-এর দশকের একেবারেই শেষ দিকে বা ওই শেষ আর্ধে আর কি, লতাজি গাইলেন ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। অপূর্ব কম্পোজিশন, অপূর্ব কম্পোজিশন। মানে এই গানগুলো শুনছি, আবার এদিকে বিস্তীর্ণ দুপারে শুনছি ভূপেন হাজারিকার সুর করা এবং গাওয়া শীতেরও শিশির ভেজা রাতে বস্ত্রবিহীন কোন ক্ষেত মজুরের ধিকি ধিকি জ্বলে থাকা তুষে ঢাকা আগুনের রক্তিম যেন এক উত্তাপ হই। এ গানও সমস্ত মূল গান অহমিয়া গান ছিল, সেগুলো থেকে শিবদাস দা এই গানের বাংলা অনুবাদ করেছিলেন এবং বাংলা গান অসামান্য কিছু গান উপহার পেয়েছিল। এই যে ঘরানাটার কথা আমি বলছি, যে অনেক গান এরকম হয়েছে যে ডক্টর ভূপেন হাজারিকা হয়তো প্রথমে অহমিয়া গান হিসাবে কম্পোজ করেছেন, তারপরে সেগুলোকে বাংলায় যখন তার অবয়ব দিয়েছেন, শিবদাস দা সে গান লিখেছেন, তখন সেগুলো বাংলা গানের এক একটা সম্পদ হয়েছে বলে আমার মনে হয়। এবং আমি সবসময় দুটো সত্তার কথা পাশাপাশি বলছি, অর্থাৎ গায়ক ভূপেন হাজারিকা এবং সঙ্গীত রচয়িতা বা সুরকার ভূপেন হাজারিকা, দুটো ভূমিকাতেই তিনি অনন্য। এবং সেই সঙ্গে একটা কথা যোগ করতে চাই যে আমার মনে হয়েছে যে তার গানের বৃত্তটা বা তার গানের দিগন্তটা আরো বড় ছিল এই কারণে যে তিনি যদিও বাংলা গান গাইছেন, তার গানের মধ্যে একটা অদ্ভুত আন্তর্জাতিকতা ছিল। এবং মানুষটি নিজেও তাই, আমি যতদূর জানি যে গান নিয়ে তিনি পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় গেছেন, এমন এমন মঞ্চে গান করেছেন যেখানে চট করে বাংলা গানের কোন শিল্পীরা গিয়ে কখনো গান করেননি। মানে যেখানে তিনি হয়তো একই সঙ্গে উই আর অন দ্য সেম বোট ব্রাদার গাইছেন, আবার সেখানে তিনি বাংলায় গঙ্গামার পদ্মামামা গাইছেন, সবকিছু মিলে যাচ্ছে একসঙ্গে। এই মিলিয়ে দিতে পারাটার মতো যে তার গানের যে ব্যাপ্তি, সেটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার ছিল বলে মনে হয়। এবং আমি এই যে আন্তর্জাতিকতার কথা বললাম বাংলা গানে, মানে আমি যদি বলি আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভোলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো দেখেছি, আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের সে তাশখন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গর্গির কথা বলেছি, বারে বারে আমি পথের টানে পথকে করেছি তাই আমি যা যাব, তাই আমি যা যাব। এই উচ্চারণ কিন্তু বাংলা গানে একটা অন্যরকম উচ্চারণ। এরকম উচ্চারণ কিন্তু এই অর্থাৎ বাংলা কথায় আমি মনে হচ্ছে সারা পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। এক ধাক্কায় গানের জগৎটাকে এরকম চোখের সামনে খুলে দেওয়া, এটা কিন্তু তার একটা অসাধারণ কীর্তি ছিল বলে আমার মনে হয়। এবং আসলে অনেক কথা, অনেক গান মনে আসছে। যে কথাটা বলে শেষ করতে চাই সে কথা হচ্ছে যে আমার মনে হয় বন্ধুরা, যে একজন মানুষের কোনো উচ্চারণ যখন সময়কাল পেরিয়ে বিভিন্ন খুশির সময়, উদ্বেগের সময়, সংগ্রামের সময় মানুষের পাশে থাকার কথা বলতে পারে, যে গানের সঙ্গে প্রতি মুহূর্ত মানুষ নিজেকে রিলেট করতে পারে, সম্পৃক্ত করতে পারে যে গানের সঙ্গে নিজেকে, আমাদের কোনো একটা হতাশার সময় যে গান আমাদেরকে উঠে দাঁড়াবার কথা বলে, আমাদের বুকে সাহস এনে দেয়, সেই রকম একটা গান যখন একজন সৃষ্টি করে যান এবং তারপর তিনি চলে যাওয়ার পরেও সে গান যুগে যুগে মানুষের কথা হয়ে উচ্চারিত হতে থাকে, সেই গানই হচ্ছে আসল কালজয়ী গান।
যেমন আমি একটু আগে বললাম যে বিস্তীর্ণ দুপারে, সেরকমই একটা গান ছিল। ঠিক সেরকমই একটা গান আমার মনে হয় আক্ষরিক অর্থেই কালোত্তীর্ণ গান, এবং সে গান ছিল ডক্টর ভূপেন হাজারিকার সৃষ্টি। তাকে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। কিন্তু এই গান এখনো গাইতে গেলে বুকের মধ্যে একটা অদ্ভুত স্পন্দন অনুভব করি, সেটা ঠিক বলে বোঝানো মুশকিল। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। বল কি তোমার ক্ষতি, জীবনের পথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। শ্রীকান্তদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তিনি তুলে ধরলেন তার দেখা ভূপেন হাজারিকাকে। আমরা ঋদ্ধ হলাম, আমরা সবসময় ঋদ্ধ হই তার কথায় গানে, আজও হলাম। এবার যার কথায় আসব তার সম্পর্কে বলার আগে আমরা দু লাইন তার গান শুনে নিই তার নিজ কণ্ঠে। সোনার বহরণ পাখি রে, সোনার বরণ পাখি রে, তো হেঙ্গুল বরণী আখি। আরে দেশের পাখি দেশে গেলু, মুখে দিয়া ফাঁকি রে। আপনারা বুঝতেই পারছেন এবার আমরা কার কথা বলবো। প্রতিমা বড়ুয়া, এই অবিসংবাদী গায়িকা, যাকে নিয়ে আমার ভালো লাগার, ব্যক্তিগত ভালো লাগার শেষ নেই। যাদের নিয়ে আজ কথা বলবো তারা সবাই আমার শ্রদ্ধার এবং ভালো লাগার মানুষ। কিন্তু প্রতিমা বড়ুয়ার প্রতি এক অমোঘ টান সবসময় থেকেছে। কারণ একজন সঙ্গীতের ছাত্র হিসেবে তার গায়ন রীতি, তার পরিবেশনা আমার কাছে এক নতুন দিগন্ত খুলে দেয়। কারণ লোকসঙ্গীত চর্চার জায়গা থেকে লোকসঙ্গীত পরিবেশনের যে রীতি আমরা দেখে থাকি আমাদের মধ্যে, তথাকথিত যে ধারণা আমরা নিয়ে সবসময় চলি, লোকসঙ্গীত মানেই তারস্বরে চিৎকার করে গান গাওয়া, লোকসঙ্গীত মানেই একটু হৈ হৈ করে পরিবেশন করা গান। প্রতিমা বড়ুয়া কিন্তু একটা ঠিক অন্য একটা জায়গা আমাদের সামনে তুলে ধরেন তার গানের মাধ্যমে। একটা অন্য স্বর খুঁজে পাই তার গানে। তিনি যখন গোয়ালপাড়িয়া গান গাইছেন, তিনি যখন কামরূপী গান গাইছেন, তিনি যখন চা বাগানের ঝুমুর গাইছেন, মানে তার একটা আলাদা
স্বরের রাস্তা আমরা খুঁজে পাই। প্রতিমা বড়ুয়ার কথা বললেই আমার মাথায় আরেকটি নাম চলে আসে, তিনি মোঘাই ওঝা, ঢোল সম্রাট মোঘাই ওঝা। অসমীয়া শিল্প সংস্কৃতির যে চর্চার যে পরিসর, সেখানে মোঘাই ওঝা একটি খুব উজ্জ্বল নাম। গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন মোঘাই ওঝা নিজে, এবং তার ঢোলের চলন, তার ঢোলের বোল প্রতিমা বড়ুয়ার গানকে একটা অন্য মাত্রা পৌঁছে দিত। আজ আমরা এই অনুষ্ঠানে মোঘাই ওঝাকেও প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রতিমা বড়ুয়া এমন একজন শিল্পী যিনি বারবার প্রমাণ করেছেন যে লোকসঙ্গীত গাইতে গেলে শুধু ওই চিৎকার বা ওই হাঁক ডাকের দরকার হয় না। লোকসঙ্গীত গাইতে গেলে গানটাকে আত্মগানে পরিণত করতে হয়, যেটা প্রতিমা বড়ুয়া আমাদের সামনে বারবার তুলে ধরেছিলেন। সারা পৃথিবীময় প্রতিমা বড়ুয়ার গান, যার জন্য আজও সমাদৃত। আজ প্রতিমা বড়ুয়াকে নিয়ে এমন একজন মানুষ বলবেন আমাদের সামনে, আমাদের সঙ্গে আছেন, তিনি এই মুহূর্তে বাংলা গানের আরেক কিংবদন্তি। তার এই দীর্ঘ সাংগীতিক যাত্রায় তিনি প্রতিমা বড়ুয়ার গানকে কিভাবে দেখেন, সেটাই আজকে শুনবো তার কাছ থেকে। আছেন আমাদের সঙ্গে লোপামুদ্রা মিত্র। শ্রীমতী প্রতিমা বড়ুয়া এমন একটি নাম যার সম্পর্কে কোনো কিছু বলা আমার মতো একজন নগণ্য মানুষের উচিত না, ধৃষ্টতা। তবু ভালো লাগার জায়গাটুকু বলবো। আমার লোকসঙ্গীত শোনা এবং গাওয়ার সবচেয়ে ভালোবাসার জায়গা শ্রীমতী প্রতিমা বড়ুয়া। যখনই ভেবেছি যে একটু গাইলেই হয়, তখনই এই গলাটা আমার কাছে এমনভাবে ভেসে উঠেছে কানে যে মনে হচ্ছে না, এখানে হাত দেওয়ার দরকার নেই। কিন্তু ভিতরে 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 ভীষণভাবে ভালোবাসি আমি এই মানুষটিকে। এরকম সাদা সিধে গলা, এরকম বিশেষত্ব একটি গলা, এবং সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয়, ওনার গায়নের মধ্যে একটা ভয়ঙ্কর রয়্যাল বিষয় রয়েছে, এবং তার জীবন যাপন সমস্ত কিছুর মধ্যে ভাবলে অবাক লাগে যে কখনো ওনার নিজের জায়গা ছেড়ে উনি বড় জায়গায় গিয়ে নিজের জনপ্রিয়তার চেষ্টা করেননি। এমন একজন মানুষকে ভালো না বেশি, শ্রদ্ধা না করে এবং তার গান না শুনে আমার মনে হয় যে আমাদের জীবনটাকে কাটিয়ে দেওয়া উচিত নয়। আর খুব সত্যি কথা বলতে কি, প্রথম গান যেটা রেকর্ড করেছিলাম আমি লোকসঙ্গীত, আমি একেবারেই লোকসঙ্গীতের মানুষ নই, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, কোনো চর্চা নেই আমার, কিন্তু তবু চেষ্টা করেছিলাম যে ওনার একটি গান গাওয়ার। আর বারবার বলতেই হয় যে সেই বিষয়ে আমাকে সাহায্য করেছিল কালিকা। আমি একটুখানি খালি গলায় শোনাচ্ছি যে কোন জায়গাটা আমার ভালো লাগে আর কি। ওঝায় ঝারে গুণিকের ঝারে যে কি আর গালে দিয়া, ও রে মুইনা রে টা ঝারং বন্ধুয়া কেশে এ রাগালে দিয়া রে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। মার্জনা করবেন এই ধৃষ্টতাটার জন্য। লোপাদিকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তার মনের প্রতিমা বড়ুয়া, তার কাছের প্রতিমা বড়ুয়াকে তুলে ধরার জন্য। এবার যার কথা বলবো তিনি তাদেরই উত্তরসূরি। এতক্ষণ যাদের কথা বলছিলাম, হেমাঙ্গ বিশ্বাস, ভূপেন হাজারিকা, প্রতিমা বড়ুয়া, এই যে সরণিটা, এই সরণি যিনি বই নিয়ে গেছেন, যিনি পৃথিবীর কাছে বারবার বলেছেন যে আমি অসমের সন্তান, আমি বরাক এবং ব্রহ্মপুত্র এক করতে চাই,
কালিকা প্রসাদ ভট্টাচার্য, যিনি একই সঙ্গে নিউ ইয়র্কে দাঁড়িয়ে উচ্চারণ করতে পারেন 19-এর কথা, একই মঞ্চে গান গাইতে পারেন বিহু। এই যে বহুত্বের সংস্কৃতির কথা আজ আমরা বলছি, সত্যিকার অর্থেই কালিকা প্রসাদ অসমের শিল্প সংস্কৃতির একজন দূত হিসেবে বহির্বিশ্বে পৌঁছে গেছিলেন। ঘৰতে নবসে মন সমনীয়া, হে পথাৰত নবসে মন, এই বিহুটি যে আহিছে ৰমকে জমকে, কছে অজে হলালে ভনীতিৰ স্নেহৰে গামোচা, ভনীতিৰ স্নেহৰে গামোচা, ভনীতিৰ পুৰু পুৰু কৰিছে। এবং এই যে কালিকা প্রসাদের যেই সাংগীতিক যাত্রাপথ এবং এই বহুত্বের আসামকে দেখা, সেটারও একটি পূর্বরাগ রয়েছে। কারণ কালিকা প্রসাদ যে পরিবারে জন্মেছিলেন, যে পরিবার থেকে বেড়ে উঠেছিলেন, সেই পরিবারেও কিন্তু এই রীতিটাই সব সময় ছিল যে আসামের নানান সংস্কৃতিকে এক করে ধারণ করা। তার কাকা মুকুন্দ দাস ভট্টাচার্য, নৃত্যগুরু মুকুন্দ দাস ভট্টাচার্যের কথা আজ বলতেই হয়। আমার সৌভাগ্য হয়েছে এই মানুষগুলোকে খুব কাছ থেকে দেখার, পারিবারিক সম্পর্কের জায়গা থেকে। মুকুন্দ দাস ভট্টাচার্য এমন একটি কাজ করে গেছেন, এই সেতুবন্ধকে আরো দৃঢ় করেছেন। কারণ মুকুন্দ দাস ভট্টাচার্য প্রথম মানুষ যিনি ভারতবর্ষে লোকনৃত্যের সিলেবাস স্থাপন করেন। এবং মজার বিষয়, মুকুন্দ দাস ভট্টাচার্য এই যে আসামের জাতি উপজাতির কথা বলছি আমরা, তাদের লোকসংস্কৃতি, লোকনৃত্য সংগ্রহ করে তিনি কিন্তু একটা সিলেবাস গঠন করেন। এবং যেখানে স্থান পায় বাগাডুম্বা নাচ থেকে ধামাইল, ওঝা থেকে বিহু, এই যে মিলিয়ে দেয়া, এই যে একাকার করে দেয়া, এই পথটা কিন্তু মুকুন্দ দাস ভট্টাচার্য করতে পেরেছিলেন। এবং ভূপেন হাজারিকা, হেমাঙ্গ বিশ্বাসদের সঙ্গে, প্রতিমা বড়ুয়াদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কিন্তু পথ হেঁটেছিলেন। আরেকটা কথা আজকে বলতেই হয়, এই যে সেতুবন্ধ বরাক এবং ব্রহ্মপুত্রের, কারণ আমরা অনেকেই আজকে দূরে দূরে সরতে থাকি, মুকুন্দ দাস ভট্টাচার্য কিন্তু সবসময় কাছে টানতেন। এবং ব্রহ্মপুত্র উপত্যকা থেকে ভূপেন হাজারিকা কিন্তু তাকে কাছে টেনেছিলেন। এরা বাটুরার হুর অসমিয়া বিখ্যাত ছবি, যেখানে বিষ্ণুরাভাও অভিনয় করেছিলেন, যেখানে ভূপেন হাজারিকা নিজে পরিচালনা করেছিলেন যেই ছবিতে, সেই ছবিতে কিন্তু মুকুন্দ দাস ভট্টাচার্য নৃত্য নির্দেশক হিসেবে ছিলেন। তো সেই সরণি ধরেই কালিকা প্রসাদ আমাদের সামনে এসছেন। তাই জন্য কালিকা প্রসাদও সবসময় দেখতে চেয়েছেন এক পরিপূর্ণ আসামকে, এক মিলনের আসামকে। তো আজ কালিকা প্রসাদকে নিয়ে এমন একজন মানুষ আমাদের সামনে তার কথা তুলে ধরবেন। তিনি কালিকা প্রসাদের সুজন, বাংলাদেশ থেকে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক, আবৃত্তিকার, বাচিক শিল্পী হাসান আরিফ আছেন। হাসান আরিফের কাছ থেকে শুনে নেব তার কাছের কালিকা প্রসাদ, তিনি কিভাবে কালিকা প্রসাদকে দেখছেন। ঢাকায় কোনো এক ঈদ উৎসবে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অংশগ্রহণ করতে এসেছিলেন দোহার, এবং দোহারের সঙ্গে কালিকা প্রসাদের সঙ্গে সেই আমার প্রথম যোগাযোগ। তারপর থেকে সম্পর্কটা কোথায় গিয়ে গড়ালো, তার গভীরতা কতটুকু, সেটা আজও আমি নিজেই অনুমান করতে পারি না। কালিকা প্রসাদ জন্মসূত্রে নয়, কিন্তু তার পূর্বপুরুষের বাস ছিল সিলেটে, ফলে একটা মায়া তো তার থেকেই যায় সেই পূর্বপুরুষের পূর্ব ভিটার দিকে। অন্যদিকে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি কালিকা প্রসাদকে অন্যভাবে টানে, তার প্রধান কারণ হচ্ছে 21-এর পথ ধরে কালিকাদের বর্তমান যে অবস্থান, বা যে সময় তারা বাংলাদেশের সিলেট ছেড়ে আসামে চলে যান, গিয়ে শিলচরে
তারা তাদের জীবন গড়ে তোলেন, সেটি কালিকার জন্মেরও পূর্বে। তো সেখানে ভাষা আন্দোলনের মূল ঘটনাটি ঘটে 21-এর পথ ধরে 19শে মে 1961 সালে। এবং সেই ঘটনার সঙ্গে বা সেই ঘটনার গভীরে যাবার সুযোগ আমাকে কালিকা করে দিয়েছিল আলাপচারিতার মধ্য দিয়ে। এবং একই সঙ্গে কালিকা প্রসাদের পরিবার সেই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে বাংলা সংস্কৃতির, বাঙালির সংস্কৃতি এবং জীবনযাপনের একটা বেশ গভীর আয়োজন সেখানে তারা গড়ে তুলেছিলেন। ওই সূত্র ধরে আমি শিলচরে যাবার সুযোগ আমার হয় এবং আমি যখন শিলচরে যাচ্ছি তখন শিলচরে কালিকার বন্ধু ভাষা আন্দোলন নিয়ে তাদের যে সংগঠনগুলো গড়ে উঠেছে প্রায় প্রত্যেক জায়গায় কালিকা আমাকে হাত ধরে নিয়ে গেছে। ফলে আরো ব্যাপক বিস্তৃতভাবে আমি সেই ভাষা আন্দোলনকে জেনেছি, একই সঙ্গে শিলচরের সংস্কৃতিকর্মী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জেনেছি। আর জেনে এসেছি কালিকা প্রসাদদের বাড়ির ঐতিহ্য এবং সেই ঐতিহ্য সাংস্কৃতিকভাবে সেই ঐতিহ্য সেখানে একটি সম্ভ্রান্ত পরিবারের সামাজিক প্রভাবের ঐতিহ্য বটে। পরবর্তীতে কালিকা প্রসাদ বাংলাদেশে এসেছেন, আর কালিকা প্রসাদ বাংলাদেশে আসা মানেই হচ্ছে অনেক আগে আমার জেনে যাওয়া। এবং এইটা একটা অভ্যাসে পরিণত হলো আমাদের, যে মে মাস আসবার আগেই আমরা যেন একটু ভেবেই নিতাম হয়তো আমাদেরকে যেতে হবে শিলচরে, কারণ কালিকা হঠাৎ করেই বলবে যে 19শে মে শিলচরে যেতে হবে। তো দ্বিতীয় যাত্রায় আমরা অনেকে গেলাম সেখানে, এবং সেখানে একটি অনুষ্ঠান হলো, ব্যতিক্রম এবং দোহার মিলে একটি অনুষ্ঠান করল বাংলাদেশের স্বনামধন্য শিল্পী শিমুল ইউসুফ সঙ্গে নাসিরউদ্দিন ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা, এবং শামসুল আরেফিন। শামসুল আরেফিন এবং নাসিরউদ্দিন ইউসুফ দুই বীর মুক্তিযোদ্ধা, তারা ফ্রেন্ডস অব বাংলাদেশ বলে একটি সংগঠন তখন করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সহায়তা করেছে সেই সব মানুষ এবং সেই সব অঞ্চল এবং দেশের সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলবার জন্য সেখানে কালিকা প্রসাদ প্রস্তাব করলেন যে ভূপেন হাজারিকার 90তম জন্মদিন বাংলাদেশে হতে পারে কিনা। এবং আমরা তখন চাইলাম যে আসামের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সম্পর্ক, আমাদের শরণার্থী শিবির এবং আমাদের ক্যাম্প, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আসামের বিভিন্ন জায়গায় ছিল, আমরা একই সঙ্গে দুটি কাজ করতে চাইলাম। তো সেখানে গড়ে উঠল একটি সংগঠন যেটি ফ্রেন্ডস অব বাংলাদেশ আসাম চ্যাপ্টার। কালিকাকে আমি অনেক পীড়াপিড়ি করলাম যে তিনি যাতে থাকেন, কিন্তু তিনি নিশ্চিত করলেন যে কমিটিতে তিনি অন্তর্ভুক্ত থাকবেন না, তবে সেই কমিটি যাতে সচল থাকে সেজন্য সবসময় তিনি সচেতন এবং সচেষ্ট থাকবেন। কালিকা তার কথা রেখেছিল এবং আমরা বাংলাদেশে ভূপেন হাজারিকার 90তম জন্মদিন করলাম। ব্যতিক্রম, কালিকা প্রসাদ, তোহার এবং ভূপেন হাজারিকার পরিবারের সদস্যরা তারা এলেন ঢাকায়, এবং ঢাকায় সেই জন্মদিন পালন হলো এবং তখন জায়গায় জায়গায় সেই গান বেজে উঠল মানুষের অন্তরে, এবং একই সঙ্গে মঞ্চে জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তিবাহিনী। এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলবো কালিকার স্বপ্নের একটা ধাপ সূচিত হল আমার সঙ্গে পরিচয়ের পর।
তো কালিকা প্রসাদের কথা বলতে গেলে দোহারের কথাও বলতে হয়। দোহারের শেকড়ও সেই আসামে। আমরা যখন আজও দোহারের অনুষ্ঠান পরিবেশন করি বহির্বিশ্বে বা দেশের নানান প্রান্তে, আমরা কিন্তু এই আসামের কথাই বারবার তুলে ধরি। আজ আমাদের সঙ্গে আরেকজন আছেন কালিকা প্রসাদের সঙ্গে, যিনি হাত ধরেছিলেন 1999-এর 7 আগস্ট দোহার তৈরির ক্ষেত্রে, এবং এই দীর্ঘ যাত্রাপথ তারা একসঙ্গে কাটিয়েছেন। কালিকা প্রসাদ এবং রাজীব, দুই যোদ্ধা একসঙ্গে ছিলেন। তো সেই রাজীব দাস আজকে আমাদের সঙ্গে আছেন। তার কাছে শুনে নেব দোহার এবং কালিকা প্রসাদ নিয়ে আরো কিছু গল্প। কালিকা প্রসাদ আমার কাছে অনেক কিছু, বন্ধু, দাদা, গানের শিক্ষক, আরো অনেক অনেক কিছু। আমি পরম সৌভাগ্যবান যে এই গুণী মানুষটির সঙ্গে পথ চলেছি প্রায় 18টি বছর। সবাই আমাদের বলতেন ছায়া সঙ্গী, কেউ কেউ আবার মজা করে বলতেন এরা তো মানিকজোড়। সত্যি কথা বলতে কি, যে কালিকা প্রসাদ যদি আমাকে টেনে এই রাস্তায় নিয়ে না আসতো, তাহলে হয়তো আমি এই গান বাজনার জগতেই আসতাম না। কালিকা প্রসাদ ও আমার জন্ম আসামের বরাক উপত্যকা। বরাক উপত্যকা হচ্ছে সেই ভূমি যাকে আমরা বলি বাংলা ভাষার তৃতীয় ভুবন, যে ভুবনে মাতৃভাষা রক্ষার তাগিদে 1961-তে 11 জন, 1972-এ 1 জন, 86-তে 2 জন এবং 96-তে 1 জন শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আমরা দুজনেই সেই পুণ্যভূমির সন্তান। কালিকা প্রসাদ আমার কাছে লোকসঙ্গীতের এক ভ্রাম্যমান এনসাইক্লোপিডিয়া, এক বিশ্ববিদ্যালয়। বাউল শাহ আব্দুল করিমের ভাব শিষ্য হিসেবে কালিকাদাও বিশ্বাস করতেন যে এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে। কাকা অনন্ত ভট্টাচার্যের সঙ্গে কালিকাদার অন্তরঙ্গতা ছিল সবচেয়ে বেশি। সেই কাকার লোকবিচিত্রা বলে একটি লোকগানের দল ছিল শিলচরে। সেই দলে তবলা বাজাতেন কালিকাদা। কাকা অনন্ত ভট্টাচার্যের প্রায় 1005 গানের একটি সংগ্রহ ছিল, যে সংগ্রহ মূলত সিলেট এবং আসামের বিস্তীর্ণ অঞ্চলের গানের সম্ভার। কাকার সেই গানের ভান্ডার নিয়ে কলকাতাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়তে পাড়ি দিলেন কালিকা প্রসাদ। 1998 সালের শেষ দিকে কালিকাদার সঙ্গে আমার পরিচয়, আর 99 সালের 7 আগস্ট কলেজ স্ট্রিটের স্টুডেন্টস হলে দোহারের জন্ম, আমাদের দোহারের জন্ম। শুরু হলো আসামের বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার শিল্প সংস্কৃতিকে বিভিন্ন রাজ্যে পৌঁছে দেয়া এবং তাকে পরিচয় করিয়ে দেবার কাজ। দোহার এবং কালিকা প্রসাদের নাম আস্তে আস্তে দেশ ছাড়িয়ে পৌঁছে গেল বিদেশে। আসামের বিহু, ভাটিয়ালির সুর অবলীলায় পৌঁছে গেল আমেরিকার নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের মতো বিশ্বমঞ্চে। ব্যতিক্রম ম্যাসডো এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের হাত ধরে আসামের কিংবদন্তি মানুষ ডক্টর ভূপেন হাজারিকার গানের ডালি নিয়ে দোহার পৌঁছে গেল ঢাকা শহরের শিল্পকলা একাডেমিতে। কালিকা প্রসাদ স্বপ্ন দেখতেন বহুত্বের এক আসামের, যে আসামে হাত ধরাধরি করে চলবে বিহু এবং ভাটিয়ালি। তাই এই দীর্ঘ পথ চলাতে দোহারের মঞ্চে বিভিন্ন শিল্পীদের দেখা গেছে বারবার। আসামের সঙ্গে বিশ্ব সংস্কৃতির মেলবন্ধনের কাজ চালিয়ে যেতে লাগলেন কালিকা প্রসাদ ও দোহার। কালিকা প্রসাদ ছিলেন এমন এক জাদুকর, যার জাদুকাঠির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠত গান। বাংলা ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন লোকযন্ত্র নিয়ে গান গাইবার যে অদম্য সাহস, উদ্দীপনা
পরিমিতি বোধ পরবর্তীকালে জন্ম দিয়েছিল এক নতুন সাউন্ড বা ধ্বনির, যা কালিকা প্রসাদের মস্তিষ্ক প্রসূত। দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ এবং জনপ্রিয় রিয়েলিটি শোতে লোকসঙ্গীত নিয়ে কালিকা প্রসাদের পাণ্ডিত্য, পরিচালনা, পরিবেশনা আজ আমাদের সবার কাছে এক বড় ইতিহাস। কিন্তু ইতিহাস হলেও সত্যি, আর তাই হয়তো আমরা আজ লোকসঙ্গীত শিল্পীদের সম্মান করতে শিখছি। সবশেষে বলি, কালিকাদার একটা স্বপ্ন ছিল যে কলকাতার শহীদ মিনারের সামনে হবে এক মহাসঙ্গীত সম্মেলন, যে সম্মেলনে দেশ বিদেশ থেকে শিল্পী বন্ধুরা জমায়েত হবেন এবং সেই বহুত্বের মঞ্চে পরিবেশিত হবে আসামের বিহুর সঙ্গে বাংলার বাউল গান। কালিকাদা যে গানটি প্রথম দিন আমাকে শিখিয়েছিল, সেটি দোহারের জন্মের আগে, সেই গানটির দুকলি আমি গাইছি। আইলো রে তিননাথ ঠাকুর যুগিয়া, বম বম ভুলাইলো নাসিয়া। আইলো রে তিননাথ ঠাকুর যুগিয়া, বম বম ভুলাইলো নাসিয়া। আইলো নাসিয়া নাসিয়া নাসিয়া, আইলো নাসিয়া নাসিয়া নাসিয়া, বম বম ভুলাইলো নাসিয়া। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবার যার কথা বলবো, তিনি তার 34 বছর জীবনে তিনি এমন সব কীর্তি স্থাপন করেছিলেন, আমরা আজও বারবার ভাবি তার কথা। ভাবি তার কারণ একটাই, যে এই ছোট্ট সময়ের মধ্যে এমন কিছু স্বাক্ষর রেখে গেছিলেন এই মানুষটি, যেটা সবার মনে গেঁথে আছে। তিনি জয়ন্ত হাজারিকা। প্রথম সুর করে ফেলেছিলেন 9 বছর বয়সে, ভাবতে পারেন? এবং তারপরে তিনি নানান দেশের নানান সঙ্গীতকে ধারণ করে আমাদের অসমের সঙ্গীতকে সমৃদ্ধ করেছিলেন। ভূপেন হাজারিকার সহযোগী হয়ে কাজ করে শুরু করেও তিনি কিন্তু নিজের একটা সাংগীতিক পরিসর তৈরি করতে পেরেছিলেন। শ্যামল বরণ কোমল জীবন, যুগর জীবন কত যৌবন। মনিরাম দেওয়ান ছবিতে শ্যামল মিত্রর সঙ্গে তার গাওয়া গান আজও সবার মনে দাগ কেটে আছে। এবং অসমীয়া সঙ্গীতে একটা অন্য ধারাকে তিনি স্থাপন করলেন, যেখানে নানান ধরনের বাদ্যযন্ত্রকে নিয়ে এলেন। তিনি নিজে বাজাতে পারতেন পৃথিবীর নানা প্রান্তের নানা বাদ্যযন্ত্র, এবং এজ এ মিউজিক প্রডিউসার তিনি কিন্তু একটা নতুন ধারার জন্ম দিলেন, যেটা একটা সিগনেচার বলা চলে। মানে শুনলেই আপনি বুঝতে পারবেন এটা জয়ন্ত হাজারিকার কম্পোজিশন। তো এরকম একজন মানুষ খুব বেশি আমরা তাকে পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। আজ তাকে নিয়ে যিনি বলবেন আমাদের সঙ্গে আছেন, তিনি তার সহধর্মিণী মনীষা হাজারিকা, যিনি কিন্তু এই ভূপেন হাজারিকা এবং জয়ন্ত হাজারিকার যে সঙ্গীতের ধারা, তাকে আজও লালন করে চলেছেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনীষা হাজারিকার কাছ থেকেই শুনব তার দেখা জয়ন্ত হাজারিকার কথা। নমস্কাৰ, মই মনীষা হাজৰিকা। আপোনালোকৰ ওচৰত বেনিকৰ মেষ্টৰ জৰিয়তে আকৌ এবাৰ আহিলোঁ। আজি যিটো ছাবজেক্ট মোক কোৱা হৈছে সেইটো ক'বলৈ গ'লে বহু দীঘলীয়া জীৱন পৰিক্ৰমা মোৰ জয়ন্ত হাজৰিকাৰ বিষয়ত কোৱা হৈছে। প্ৰথমতে মই ক'ব লাগিব যে
আচ্ছা মই বাৰু মোৰ মাতৃভাষাক সন্মান জনাই বঙালী কওঁ নেকি? বঙালী ক'ব মন গৈছে আসলতে। জয়ন্ত হাজরিকার বিষয়ে যদি আমি বলতে যাই, একটা আমার জীবনের ইতিহাস, সত্যি কথা বলতে কি। কিন্তু এখানে প্রথমেই বলতে হবে যে ভূপেনদার কথা, আমার ভাসুর ভূপেন হাজারিকা দেবের কথা, যার মাধ্যমে আমি জয়ন্ত হাজারিকাকে পেয়েছিলাম। আমার কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে যেহেতু জন্ম, আমার মামারা ছিলেন বিখ্যাত সব সঙ্গীতজ্ঞ, কমল দাশগুপ্ত, ফিরোজা বেগম ছিলেন আমার মামি। আমি সর্বদাই ওনাদের নাম বলি, সেটা আমার মনের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি সবসময় বলি। আমি একটা সুরের পরিবার থেকে আরেকটা সুরের পরিবারে এসে পৌঁছেছিলাম। বাংলা আমাদের এখন এটাই হচ্ছে যে অসমের সুরে, তো অসমের সুরের জন্য আমার খুব সৌভাগ্য বলবো আমি, যে আমি এরকম একটা পরিবারে এসে পৌঁছালাম যেখানে সুরের ভান্ডার যাকে বলে। 69 আমি বিয়ে হয়ে এখানে চলে এলাম, তখন দেখলাম যে ভূপেনদার একটা আলাদা ধারা। আমার বড় ননদ সুদক্ষিণা শর্মা, ওনার হাজবেন্ড দিলীপ শর্মা, সকলেই জানে, আসামে চিরপরিচিত নাম এগুলো। তাদের বাড়িতে দেখলাম মানে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দেব থেকে আরম্ভ করে বিশ্বপ্রসাদ রাভা দেব, পার্বতী প্রসাদ বড়ুয়া, তারপরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল, সমস্ত চর্চা এদের কাছ থেকে আমি পেলাম। যাই হোক, আমি মিস করলাম না, কারণ আমার বাড়িতেও আমার বাপের বাড়িতেও নজরুল গীতের চর্চা চলতো তখন। তো তখন এসে আধুনিক সঙ্গীতের যেটা আমি শিখলাম এখানে এসে, সেটা একটা কমপ্লিটলি নতুন ধারা আমি দেখতে পেলাম জয়ন্ত হাজারিকার মধ্যে। জন্ম ওনার 43-তে হয়েছিল, ফ্যামিলির পরিবারের নবম সন্তান ছিলেন। ভূপেনদা 1 নম্বর, ও 9 নম্বর ছিল। আর এই সঙ্গীতের জগতে এদের দুজন একই সঙ্গে, অনেকের মনে আছে, একই সঙ্গে মঞ্চ, একই সঙ্গে সুর করা, একসঙ্গে গান গাওয়া, তারপরে নানান অনুষ্ঠানে মানে এক একটা সাবজেক্ট নিয়ে রেকর্ড করে সেগুলো অমর করে নতুন প্রজন্মকে দিয়ে যাওয়া, সব জিনিসই দেখেছিলাম। দুই ভাই একাকার হয়ে আছে সব সময়। তার মধ্যেও জয়ন্ত হাজরিকা তো গান লিখতেন না। জয়ন্ত হাজরিকা বিভিন্ন গীতিকারের গান সুর করে গিয়েছেন, আবার কখনো নিজে সুর করেছেন, অন্যান্যরা লিখে দিয়েছে। কিন্তু তার মধ্যে বিশেষভাবে নাম নিতে হবে ডক্টর নির্মলপ্রভা বরদলৈ বাইডোর, কারণ নির্মলপ্রভা বরদলৈ বাইডো আর জয়ন্ত হাজরিকার এই যে একটা যুগ্ম প্রচেষ্টা ছিল ওদের, তার সেই নিয়ে অনেক গানের অনেক সুন্দর সুন্দর সৃষ্টি হয়েছিল। আর সেইগুলোই আজকে খুব অল্প বয়সে উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। আমি সবসময় বলি, আমি স্বামী হারিয়েছি, সেটা অনেকেই হারায়, কিন্তু এই যে একজন মনে প্রাণের শিল্পীকে যে হারিয়েছি, সেটা আমি ভাবি যে আমি আসামের সব জনসাধারণের সঙ্গে একসঙ্গে হারিয়েছি। উনি সত্যি কথাই এরকম একজন শিল্পী ছিলেন যিনি মনে প্রাণের শিল্পী ছিলেন। হয়তো সারাদিন কোনো ইনস্ট্রুমেন্ট না বাজিয়ে বলতেন যে আমাকে একটা ইনস্ট্রুমেন্ট, এখন এটাও রাত্রিবেলা বলতেন যে ইনস্ট্রুমেন্ট সারাদিন আজকে কিছু বাজালাম না। এই যে কিছু কোয়ালিটি, যে হাতে যে কোনো ইনস্ট্রুমেন্ট হাতে নিয়ে উনি বাজাতেন, সেটা একটা অদ্ভুত চরিত্র দেখেছিলাম। যখন কলকাতা উনি হিমাংশু বিশ্বাসের দলে অনুষ্ঠান পরিবেশন করেছিলেন, তখন কখনো দেখতাম গিটার, কখনো দেখতাম অ্যাকর্ডিয়ান, এই কখনো দেখতাম পিয়ানো, এরকম ভাবে বাজিয়ে যেতেন। তারপরে এখানে এসে দেখেছি জার্মানের লাউটার, রাশিয়ার ইউক্রেনের ইনস্ট্রুমেন্ট দোম্বরা, যেটা ভূপেনদা ওনাকে উপহার দিয়েছিল। এগুলো সব ধরনের ইনস্ট্রুমেন্ট উনি বাজাতেন। কোথায় গিয়ে দেখলাম একটা রেকর্ডিং এ এই গানটা সবাই জানে, কেটিয়া বা বেজারতে তুপনি নাহিলে মন। এই যে গানের মধ্যে ফ্লুটের পার্টটা ছিল, ওই পার্টটাও কিন্তু জয়ন্ত হাজরিকা নিজে বাজিয়েছিলেন। ওটা ছিল হাঙ্গেরির একজন বন্ধু ওনাকে গিফট করেছিলেন। এটা একটা হাঙ্গেরিয়ান ইনস্ট্রুমেন্ট, কাঠের ফ্লুট উনি বাজিয়েছিলেন। এই গেল প্রথম অধ্যায়ের কথা। তারপরে ছোটবেলার কথা কি বলবো, ছোটবেলার কথা কুইন দিদিদের মুখে, আমার দিদিদের মুখে, ভূপেনদার মুখে যা শুনেছি। এক সময় এরকম ছিল যে খুব জেদি, স্কুলে পড়াশোনা থেকেও বেশি হচ্ছে সুরের ক্ষেত্রে বেশি আগ্রহী,
সুতরাং পরীক্ষা দিয়ে ঘরে এসেই হয়তো হারমোনিয়াম বাজাতেন, আর তখন ছোটবেলায় মাউথ অর্গান দিয়ে জীবন আরম্ভ হয়েছিল, মাউথ অর্গান বাজাতেন। তারপর মাউথ অর্গান ছেড়ে দিয়ে পরে উনি গানে ঢুকলেন। তারপরে দিন যত গেল, তখন ছোটবেলা অনেক থিয়েটারে মিউজিক করেছেন। আমাদের খুবই বরেণ্য আর্টিস্ট আমি বলবো অরুণ শর্মা, সাহিত্যিক। অরুণ শর্মার নাটক জিনটি কে আদি করে মা বলে একটা নাটক, এই নাটক প্রভু নাটকের উনি মিউজিক ডাইরেকশন করেছিলেন। সেই রকম করতে 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 গিয়ে জীবনের একটা সময় 71-এ, আমার তখন বিয়ে হয়ে গেছে, আমি 69-এ বিয়ে হয়ে চলে এসেছিলাম, 71-এ দেখলাম বোল ছবি সিনেমার সঙ্গীত পরিচালনা আরম্ভ হলো। প্রথম ছবি ছিল বনরিয়া ফুল, তারপরে বৃষ্টি, তারপরে ধর্মকায়, তারপরে নিয়তি এবং নতুন আশা। এই 5টা করে ছবিতে উনি এত সুন্দর মানে মিউজিক কম্পোজিশন হয়েছিল যে সেগুলো আজকে অমর হয়ে আছে, একটা গানও আমরা ফেলে দিতে পারি না। তাছাড়াও একটা সময় হয়েছিল অনেক ডকুমেন্টারি, উইলস ইন দ্য হরাইজন, ফ্লোরা অ্যান্ড ফনা অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, তারপরে জ্যোতিচিত্রবন বলে না 4-5টা সুন্দর সুন্দর ডকুমেন্টারি মিউজিক করেছিলেন। আর ওনাকে সবসময় বলতে শুনেছিলাম যে ডকুমেন্টারি মিউজিক করে আমার খুব ভালো লাগে। কেন? উনি নিজে রেডিও একটা ইন্টারভিউতে বলেছেন যে খুব কম সময়ের ভেতরে একদম যেটা ফ্যাক্ট, বাস্তব যেটা, সেটাকে তুলে ধরতে হয় জনসাধারণের সামনে। তো সেটাকে ইন্টারেস্টিং সাবজেক্ট, আমার খুব ভালো লাগে। আমার ডকুমেন্টারি ছবিতে মিউজিক করে বেশি ভালো লাগে। যাই হোক, জীবনে প্রথম রেকর্ড হলো HMV-তে 61-এ, আগলি বতাহে কপালে কলরে পাত আর কৃষ্ণচূড়া। আচ্ছা, এই দুটো গান এত পপুলার হয়েছিল যে HMV-র রেকর্ড বিক্রির তালিকায় সেটা 10 নম্বরে ছিল। তো সেই জীবনের আরম্ভণী হলো কমার্শিয়াল রেকর্ডে, তারপরে কোনোদিন ঘুরে তাকাননি, অসংখ্য গান। তবে একটা কথা ঠিক, খুব কম বয়সে যেহেতু চলে গেলেন, তার মধ্যে উনি যে কটা সৃষ্টি করে গিয়েছিলেন, সেই সৃষ্টি কিন্তু এখনো নবপ্রজন্মের মধ্যেও এতই জনপ্রিয় যে আমি প্রত্যেকটা দিন আমাকে ছেলেমেয়েদের শেখাতে হয়, আমি ওয়ার্কশপ করে শেখাই, তারপরে তাদের পার্সোনালি কখনো কখনো শেখাই। কম্পিটিশন জয়েন করতে যখন যায় তখন আমাকে ফোনে জিজ্ঞেস করে নেয় যে বর্মা আমি এরকম ভাবে গাইব নাকি, এরকম কোন গানটা নিলে ভালো হবে, আমার গলায় কোনটা স্যুট করবে, এইগুলো সমস্ত কথা আমার জানাতে হয় তাদের। জয়ন্ত হাজরিকার সঙ্গীতের যেটা আধুনিক ধারা, আমার মতে আমি বললে জিনিসটা ভুল হবে, সেই শব্দটা হয়তো ভূপেন্দ্রার একটা শব্দ, যেটা আমি আবার আপনাদের কাছে বলতে চাই যে ইটস ইউনিক। ভূপেন্দ্র সবসময় বলতেন যে জয়ন্তর সুর হচ্ছে ইউনিক। সুতরাং সেই কথাটাই আমি বলবো যে জয়ন্ত হাজরিকার যেটা একটা আধুনিক ধারা, সেই ধারাটা আজকেও এত জনপ্রিয় হয়ে আছে সেজন্য যে এই ধারাটার একটা বিশেষত্ব আছে, একটা অগতানুগতিক মানে মিষ্টি টাচ আছে। তাছাড়া ওনার গায়কী, এই গায়কীর দিক থেকে আমি বলতে গেলে বলতে হবে এই যে একটা সফট, জয়ন্ত হাজরিকা বেশিরভাগই মধ্যমে গাইতেন, তারে বা মন্দসপ্তকে গাওয়া আমি খুব কম শুনেছি, মধ্যমে গাইতেন। আর মধ্যমে যখন গান গাইতেন সেইটা থেকে ওই তার সপ্তকের সুরটা যখন যেত তখন একটা তার মধ্যে যে একটা কি মিষ্টি ভাব থাকতো সেটা বোধহয় ঠিক বলে বোঝানো যাবে না। তো আমার সৌভাগ্য হয়েছিল আমি ওনাকে স্বামী হিসেবে পেয়েছি, আর ওনার সৃষ্টির সঙ্গে আজীবন জড়িত হয়ে থেকেছি। টলমল পানি রে এখন খগেন মহন্ত এমন একটি মানুষ, তিনি কিন্তু একটা বড় বিপ্লব ঘটিয়ে ফেলেছিলেন। কারণ আজ বিহুর আমরা যে চেহারা দেখি, যে রূপ দেখি, যে রস দেখি, তিনি যখন বিহু গান শুরু করেছিলেন সেই সময় কিন্তু বিহুর এই রূপ ছিল না, এত সমাদর ছিল না। তিনি বিহুকে যেভাবে আত্মস্থ করেছিলেন, যেভাবে ধারণ করেছিলেন এবং তাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন,
আসলে বিহু যে কতটা সম্প্রীতির কথা বলে, বিহু যে কতটা ঐক্যের কথা বলে, সেটা খগেন মহন্তর গানের আগে আমরা বুঝতে পারিনি। খগেন মহন্ত এমন একজন মানুষ যিনি কিন্তু আসামের লোকসঙ্গীত চর্চাকে এক অন্য রূপ দিয়েছিলেন। বিহু তো গেয়েই ছিলেন, তাকে বিহু সম্রাট বলা হয়। কামরূপী, গোয়ালপাড়িয়া এছাড়াও গণসঙ্গীত তার গলায় সবাই শুনেছেন। আজ আরেকজনের কথা বলতেই হয়, খগেন মহন্তর কথা যখন আসছে, তার সহযোদ্ধা, তার সহধর্মিণী অর্চনা মহন্ত এই কিছুদিন আগে আমাদের ছেড়ে তিনি চলে গেছেন। তার অসামান্য কণ্ঠ আমাদেরকে দীর্ঘদিন মাতিয়ে রেখেছিল। অর্চনা মহন্ত এবং খগেন মহন্তর দ্বৈত পরিবেশনা যারা দেখেছেন তারা জানেন যে কতটা অমোঘ টান ছিল। শ্রোতারা মুখিয়ে থাকতেন তাদের গান শোনার জন্য। দেশে বিদেশে নানান প্রান্তে দুজন মিলে যেভাবে বিহু এবং অসমীয়া সঙ্গীতকে তুলে ধরেছিলেন, সেটা আমরা যারা অসমীয়া গান বাজনা নিয়ে বা আসামের কথা বলি, আসামের শিল্প সংস্কৃতির কথা বলি, আমরা চিরদিন তাদের স্মরণ করে এগিয়ে চলব। আজ অর্চনা মহন্তকেও আমাদের শ্রদ্ধা ও প্রণাম। আজকে যিনি আছেন আমাদের সঙ্গে, খগেন মহন্তকে নিয়ে তিনি বলবেন। তিনি নিজেও একজন অসম্ভব গুণী শিল্পী। তিনি আসামের এই বহুত্বের সংস্কৃতিকে নিজে ধারণ করেছেন। নানা জাতি উপজাতির যে শিল্প সংস্কৃতি তিনি সংগ্রহ করেছেন এবং তিনি সেটা প্রতিনিয়ত পরিবেশন করে চলেছেন, লালন করে চলেছেন। তিনি জিনা রাজকুমারী। তার কাছ থেকে শুনব খগেন মহন্তের কথা। নমস্কাৰ, মই জিনা ৰাজকুমাৰীয়ে আজি এজন বিশেষ ব্যক্তিৰ বিষয়ে ক'বলৈ ওলাইছোঁ, যিজন ব্যক্তিয়ে অসমৰ থলুৱা বিহুগীতক, এই সুৰীয়া বিহুগীতক তেওঁ মঞ্চত উপস্থাপন কৰি নৱপ্ৰজন্মৰ আগত বিহুগীত গাই বিহুৰ গীতক তেওঁ এক অন্য মৰ্যাদা দিছে। আৰু সেইজন ব্যক্তিয়ে এটা সময়ত বিহুগীত গোৱাৰ কাৰণে তেওঁ নগাঁৱত জন্ম হৈছে। তেখেত হৈছে শ্ৰদ্ধাৰ গণশিল্পী, বিহু সম্ৰাট, সেয়া হৈছে খগেন মহন্ত দেৱ। আমি সকলোৱে জানো তেখেতৰ গীতৰ সৃষ্টি, তেখেত নিজে সুৰকাৰ আছিল, গীতিকাৰ আছিল, আৰু লগতে তেওঁ যি বিহুগীতক নৱপ্ৰজন্মৰ আগত মঞ্চত উপস্থাপন কৰি এক অন্যান্য মাত্ৰা দি গৈছে। আৰু এটা সময়ত এনেকুৱা আছিল যে তেখেতে বিহুগীত গোৱাৰ কাৰণে নগাঁৱৰ গোসাঁই পৰিয়ালত জন্ম হোৱাৰ পাছত বিহুগীতক তেখেতে বিহুগীতত বিশেষভাৱে প্ৰেমৰ কথা থাকে, আমি সকলোৱে জানো, বিভিন্ন বিষয়ৰ গীত থাকে। গতিকে বিহু গীত গোৱাটো এটা সময়ত তেওঁক বৰ ভাল দৃষ্টিৰে চোৱা নাছিলে, সমালোচনা কৰিছিলে। তথাপিও তেখেতে আমাৰ এই বিহুগীতক অন্য এক ৰূপত তেওঁ নি আমাৰ জনমানসত এতিয়ালৈকে বিহুগীতক আমি সেইধৰণে উপস্থাপন কৰিব পাৰোঁ। তেখেতৰ বহু কালজয়ী গীত আছে, আমি কৈ শেষ কৰিব নোৱাৰোঁ তেখেতৰ গীতৰ বিষয়ে। খগেন মহন্ত দেৱ আছিলে গণনাট্য সংঘৰ লগতে অল ইণ্ডিয়া ৰেডিঅ'ৰ সক্ৰিয় কৰ্মী। তেখেত আছিল সমাজ সেৱক, সমাজৰ কাম কৰিছিল, সাংস্কৃতিক দিশেৰে তেখেতে কাম কৰি গৈছিলে। আৰু তেখেত গণনেতা বুলি ক'ব পাৰি। অৰ্থাৎ তেওঁ মানুহৰ মাজত তেতিয়াৰ দিনত পৰা হাৰমনিয়াম, তবলা আৰু গীটাৰ লৈ পেলাই তেখেতে একোখন মঞ্চ কঁপাই তুলিছিলে। আৰু আজিও তেখেতৰ গীত প্ৰতিজন ব্যক্তিৰ হৃদয়ত আছে। তেখেতৰ গীতৰ কথা কৈ শেষ কৰিব নোৱাৰোঁ। মই বহুবাৰ লগ পাইছোঁ, তেখেতৰ গীত ময়ো গাইছোঁ। গতিকে তেখেতৰ বিষয়ে বা তেখেতৰ গীত কেইবাটাও কথা মই ক'ম আপোনালোকক। তেখেতৰ বহু জনপ্ৰিয় গীত আছে। তেখেতৰ সুৰীয়া কণ্ঠত বহু গীত আছে, যি গীতৰ বহু গীতে কলি মই কৈ শেষ কৰিব নোৱাৰোঁ। দুটামান গীত মই ক'ব বিচাৰোঁ, যেনেকৈ মা আমি শদিয়ালৈ যামি, যায়ো কানো বাই বেনু, কাউৰী পৰে, এজাৰ ফুলা দেখি বেজাৰ কিয় কৰোঁ। আৰু বিশেষভাৱে তেখেতে বিষ্ণুপ্ৰসাদ ৰাভাদেৱৰ এটি গীত, এই মোৰ শেষ গান, সেই গীতটি তেখেতে সুৰ কৰিছে। আৰু সেই গীতৰ সুৰ হৃদয়ত আমাৰ আছে আৰু বৰ সুন্দৰ গীত কৰিছে।
লগতে মই তেখেতৰ এটি গীত এই মুহূৰ্তত মোৰ গুণগুণাব মন গৈছে, মোৰ অতিকৈ প্ৰিয়, গোটেইকেইটা গীতেই প্ৰিয়। তাৰ ভিতৰত মোৰ বেছিকৈ ভাল লাগে এই গীতটি। মই তেখেতৰ সন্মুখত এই গীতটি মই গাইছিলোঁ ৰবীন্দ্ৰ ভৱনত তেখেতৰ গীতৰ অনুষ্ঠানত। এই গীতটি এনেধৰণৰ। দূৰণিৰ মথুৰালে যায়, যায় কানুবাই বেনু কোন, দূৰণিৰ মথুৰালে যায়, দূৰণিৰ মথুৰালে যায়, দূৰণিৰ মথুৰালে যায়। গতিকে এনেধৰণৰ গীত আছে আৰু বহুত আছে। তেখেতৰ সহধৰ্মিনী অৰ্চনা মহন্ত বাইদেউ বিবাহপাশত আবদ্ধ হৈছে তেখেতে। যেতিয়া তাৰ পাছৰ পৰাই তেখেতৰ দুয়ো যুগলবন্দী, আচলতে স্বামী আৰু স্ত্ৰীৰ সুৰীয়া সুৰত গোটেই মঞ্চত বিভিন্ন গীত তেওঁলোকে গাইছিলে একেলগে। আৰু সেই গীতৰ লহৰে লহৰে গোটেই শ্ৰোতা দৰ্শকে হাত চাপৰি বজাই উজাওৰিভাৱে গাইছিল। তেতিয়া তেনেকুৱা ধৰণৰ কোনো মাইক্ৰফোন বা চাউণ্ড ছিষ্টেম লৈ তেওঁলোকে প্ৰগ্ৰেম কৰা নাছিল। মই সৰু আছিলোঁ, মই কেইবাটাও অনুষ্ঠান মই দেখিছোঁ তেওঁলোকৰ। ইজনে বিহু গীত জুৰিলে, অৰ্চনা বাইদেউ বিহু গীত জুৰে আৰু ৰাইজে সহযোগ কৰি চাপৰি বজায় বৰ সুন্দৰ পৰিৱেশত। তেতিয়াতো তেনেকুৱা ধৰণৰ হুলস্থুলীয়া বা এনেকুৱা বহুত ইনষ্ট্ৰুমেণ্ট লৈ পেলাই গান গোৱা আমি দেখা পোৱা নাছিলোঁ। আৰু তেনেধৰণে তেওঁলোকে জনমানসত অন্তৰত বা হৃদয়ত স্থান পাইছিলে। আৰু তেখেতৰ আজিও সেই গীতৰ সমাদৰ সমানেই আছে। আৰু তেখেত নগাঁৱৰ যিহেতু আছিল, ময়ো নগাঁৱৰ বোৱাৰী হিচাপে মই সদায় গৌৰৱ বোধ কৰোঁ। আৰু তেখেত আমাৰ মাজত সদায় আছে। তেখেতৰ গীত, শ্ৰদ্ধাৰ খগেন মহন্তদেৱৰ গীত আৰু অৰ্চনা মহন্ত বাইদেউৰ গীতে আমাক সদায় হৃদয় চুই গৈছে আৰু আগলৈও চুই যাব। আৰু আমাৰ এতিয়া নৱপ্ৰজন্মই বা আমিবিলাকে তেখেতসকলৰ গীতবোৰ গাই আমাৰ মাজত জীয়াই ৰাখিব লাগিব। ধন্যবাদ, নমস্কাৰ। অসংখ্য ধন্যবাদ জিনা রাজকুমারীকে। এবার আমরা যার কথা বলবো তিনি আজও আমাদের সমৃদ্ধ করছেন, তিনি আজও আমাদের গর্বিত করছেন এবং আগামীতেও করে যাবেন আমরা জানি। বিশ্বের কাছে আসামের শিল্প সংস্কৃতি যারা তুলে ধরছেন প্রতিনিয়ত, তাদের মধ্যে অন্যতম জুবিন গার্গ। জুবিন গার্গের কথা বলতে গেলে একই কথা বলতে হয়, যে রাস্তা ধরে পথ হেঁটেছিলেন ভূপেন হাজারিকা থেকে খগেন মহন্ত, জয়ন্ত হাজারিকা, একই পথে হাঁটছেন জুবিন গার্গ। কারণ তিনিও আসামের যে ঐক্যের সংস্কৃতি, যে বহুত্বের স্বর, তিনি কিন্তু সারা পৃথিবীতে তুলে ধরছেন। আর দোনো জনে যুক্তি করিয়া রে ও জীবন নাশিলাম ভবের ঘাটে, তুই জীবন ছাড়িয়া যাইস মুখ নিধুয়া পাথারে জীবন রে, তুই জীবন ছাড়িয়া যাইস মুখ নিধুয়া পাথারে জীবন রে। এবং একইভাবে তিনি হিন্দি গান যেভাবে গাইছেন, তিনি বাংলা গান গাইছেন, তিনি ভারতবর্ষের নানান প্রান্তে পৌঁছে যাচ্ছেন এবং ভারতবর্ষের নানান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সমানভাবে কাজ করে চলেছেন। আসামের এই গর্ব জুবিন গার্গকে নিয়ে আজকে যিনি বলবেন, তিনিও একজন জনপ্রিয় অভিনেতা, প্রডিউসার এবং মিডিয়া পার্সন, পবিত্র মার্গারিটি। তিনি দীর্ঘদিনের বন্ধুও জুবিন গার্গের। আজ তার কাছ থেকে শুনব তার দেখা জুবিন গার্গের কথা। নমস্কাৰ, মই পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। এতিয়া আছোঁ অসমৰ বিখ্যাত সংস্থা ব্যতিক্ৰমৰ মজিয়াত। এটা অভূতপূৰ্ব অনুষ্ঠান তেখেতসকলে কৰিছে। আমাৰ পূৰ্ব ভাৰতৰ বিভিন্ন শিল্পী, কলাকুশলীৰ জৰিয়তে বহুকেইগৰাকী পুৰুধা আৰু জনপ্ৰিয় ব্যক্তিৰ সাংস্কৃতিক কাম কাজৰ কিছু আলোচনা কৰিছে আৰু নাম দিছে বহুত্বৰ স্বৰ অসমৰ সুৰত, অৰ্থাৎ অসমৰ সুৰত যি বহুত্ব আছে তাৰ স্বৰ। এটা সুন্দৰ আয়োজন ব্যতিক্ৰমৰ।
বিভিন্নজনৰ কথা ইয়াত আলোচনা হৈছে আৰু মূলতঃ এই অনুষ্ঠানটি অসমৰ শ্ৰোতাসকলৰ সমান্তৰালভাৱে পূৰ্ব ভাৰতৰ উৰিষ্যা, পশ্চিমবংগ, ত্ৰিপুৰা বা অন্যান্য আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যখিনিৰ বাবে। গতিকে সকলো কথা অসমীয়াত ক'লে বা হয়তো পশ্চিমবংগ বা আমাৰ ত্ৰিপুৰাৰ বহু দৰ্শকে বুজি নাপাব পাৰে। গতিকে মই মাজে মাজে বাঙালীটো ক'বলৈ চেষ্টা কৰিম, সেই যাক লৈ অসমৰ এই ৭২ স্বৰ অনুষ্ঠানটি কৰা হৈছে। অৰ্থাৎ এতিয়া ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ পৰা জুবিন গাৰ্গলৈকে বা অসমৰ লোক সংস্কৃতিৰ কথা যি এই অনুষ্ঠানটোত আলোচিত হ'ব, সেইখিনি কথা আমাৰ অসমৰ জনগণে জানে। ৰন্ধে ৰন্ধে আমাৰ অসমীয়া মানুহে নিজৰ মন মগজুত অসমৰ লোকসংগীত বা অসমৰ পৰম্পৰাগত গীত মাত সকলো কঢ়িয়াই লৈ ফুৰে। গতিকে মূলতঃ মোৰ এই বক্তব্য আমাৰ অসমৰ দাঁতিকাষৰীয়া ৰাজ্যকেইখনৰ হিন্দী তথা বাঙালী ভাষী শ্ৰদ্ধেয় গুণগ্ৰাহী সাংস্কৃতিক কৰ্মীসকলৰ বাবে। গতিকে মই বাঙালী ক'বলৈ চেষ্টা কৰিম, ভুলটো নিশ্চিতভাৱে হ'বই, ক্ষমা কৰিব। মোৰ বিষয়বস্তুটো দিয়া হৈছে জুবিন গাৰ্গ। ৭২ স্বৰ অসমৰ সুৰত ডক্টৰ সৌমেন ভাৰতীয়াৰ এটা নতুন চিন্তা আৰু ইয়াৰ জৰিয়তে অসমৰ সংস্কৃতিৰ যি বৈভৱ, এই কথাখিনি ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তত, সদ্যহতে পূব ভাৰতত তেওঁ প্ৰসাৰ কৰিব বিচাৰিছে এই ডিজিটেল মাধ্যমৰ জৰিয়তে। গতিকে ডক্টৰ সৌমেন ভাৰতীয়াক মই ধন্যবাদ জনাইছোঁ এক মহৎ উদ্দেশ্যৰ বাবে যি তেওঁ আগবাঢ়িছে তাৰ বাবে। আৰু জুবিন গাৰ্গ সৌভাগ্যবশতঃ মই তেওঁৰ বন্ধু। জুবিন গাৰ্গ আমাৰ সকলোৰে আপোন। কেতিয়াবা কিছু ৰাজনৈতিক বক্তব্য, কেতিয়াবা সংস্কৃতিৰ পৰিমণ্ডলৰ বাহিৰলৈ গৈ দিয়া কিছু বক্তব্য যি বিতৰ্কিত হয়, সেইখিনি বাদ দি জুবিন গাৰ্গ বিগত ৩টা দশকত অসমৰ সামাজিক সাংস্কৃতিক জীৱনৰ এক অভিন্ন অংগ। এই কথাটো সকলোৱে স্বীকাৰ কৰে, অসমৰ ৩ কোটি ৩০ লাখ মানুহে স্বীকাৰ কৰে। এই কথাখিনি আমি জানো। আহক আমি দুই এটা বাক্য মই ক'ম বেলেগ ভাষাটো, যাতে আমাৰ বাহিৰৰ মানুহখিনি জুবিন গাৰ্গ নামৰ যি সত্তাটো, জুবিন গাৰ্গ নামৰ যি শিল্পী সত্তা, জুবিন গাৰ্গ নামৰ যিটো সাংস্কৃতিক আন্দোলন, সেইটো যাতে অনুভৱ কৰে। নমস্কাৰ, আমি পবিত্ৰ মাৰ্গাৰিটা, একজন সাংস্কৃতিক কর্মী। আমার বিষয়টা হলো জুবিন গার্গ। Zubin Garg is a reputed musician, music director, singer of Northeast India, and he's popular in entire eastern part of India. His Numari in Assam, and he's very popular. Same level of popularity he has gained in West Bengal as well. Zubin Garger তুলনা কেবল জুবিন গার্গের সঙ্গে সম্ভব। গত তিনটি দশকের সাংস্কৃতিক যাত্রায় জুবিন গার্গে নিজেই নিজের গন্তব্যে উপস্থিত হয়েছে, আর সেই স্থান থেকে আবার নিজেকে প্রত্যাহ্বান জানিয়েছে, আবার অন্য এক যাত্রার শুরু করেছেন। এই দীর্ঘযাত্রার একজন বন্ধু হিসেবে, সাংস্কৃতিক কর্মী হিসেবে, আর তার উপর একজন মন্ত্রমুগ্ধ শ্রোতা হিসেবে জুবিনের প্রত্যেকটি সাংস্কৃতিক কর্মের সাক্ষী হয়ে এসেছি আমি। পরিবেশকলার পৃথিবীটা খুবই ভাঙা, এমন একটি পৃথিবীতে 3টি দশক নিজের জনপ্রিয়তা এবং সৃষ্টির ধারা অক্ষুণ্ণ রেখে কাজ করে থাকাটা খুবই বিরল, খুবই কঠিন কাজ। গত প্রায় 3টি দশকে বিভিন্ন উত্থান পতন, বিতর্ক, সমালোচনা, কৃতিত্ব, প্রশংসার ঘটনা পরিক্রমার মাঝে থেকে আজও জুবিন গার্গে হয়ে আছে। বহু কোথায় বদলে গেছে, জুবিনের বয়সও বেড়েছে, কিন্তু 30 বছরের আগে 20 বছরের ছেলে একটার মনে যদি কিছু করার খিদে আর উচ্ছ্বাস ছিল, উদ্যম ছিল, সে এখন একই রয়েছে। জুবিন এক সাংস্কৃতিক পরিবারে বড় হয়েছিল। জুবিনের বাবা সরকারি চাকরির জন্য অসমের বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন, আর সেই কারণে হয়তো জুবিনের সাংস্কৃতিক চেতনা অনেক সম্প্রসারিত। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, শ্রী শ্রী মাধবদেবের বরগীত এবং সত্রিয়া সংস্কৃতি থেকে বিভিন্ন জায়গার গ্রাম্য লোকগীতির সমস্ত জুবিনের চেতনায় জেগে উঠেছে। জুবিন যেভাবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণু রাভা, পার্বতী প্রসাদ বড়ুয়া, ভূপেন হাজরিকা, জয়ন্ত হাজরিকার একান্ত অনুরাগী ছিল, বিষ্ণু রাভার অনুরাগী ছিল, অন্যদিকে আবার জুবিনের মুখে রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুল গীতি শুনতে পাওয়া গেছে। ডিব্রুগড় রেডিওতে অসমীয়া সুগম সঙ্গীতের অনুষ্ঠানের আগ্রহী শ্রোতা জুবিনের রেকর্ডে বেজেছিল বিটলস অথবা মাইকেল জ্যাকসন।
প্রিন্স অথবা স্টিংয়ের কোনো প্রসিদ্ধ অ্যালবাম। মূলত 70 এবং 80 দশকের বিশ্বসঙ্গীতের উপরে জুবিনের দখল ছিল প্রচুর। সেই সময়ে কেবল একজন জনপ্রিয় শিল্পী হয়ে গানা শোনাতে কেবল জুবিনের লক্ষ্য ছিল না, উচ্ছ্বাস ছিল, লক্ষ্য ছিল সেই গানটা গাওয়ার যে গেয়েছে 20 বছর বয়সে লন্ডন বা লস অ্যাঞ্জেলেসের রাজপথে জুবিনের গায়কের বিচিত্রতার কথা কাউকে নতুন করে বলতে হবে না। সবাই শুনেছে জুবিন কিভাবে গান গায় আর কি কি গাইতে পারে, কিন্তু গায়কী মানে কেবল সুরের উচিত নোটটা লাগানোই নয়। জুবিনের একটা অন্যতম ভালো গুণ আমার দৃষ্টিতে উচ্চারণের একটি সুন্দর প্রয়োগ। অসমীয়া আধুনিক সঙ্গীত জুবিনের আগমনের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছিল। জুবিনের সঙ্গীতের বিশ্বজনীন আবেদনের কথা আগেই বলা হয়েছে। জুবিনের গানে ইলেকট্রনাইজেশনের বিশেষ প্রভাব আছে। শব্দের ব্যবহারের ক্ষেত্রে জুবিন এক নতুন গতি দিতে সক্ষম হয়েছিলেন। প্রতিটি অ্যালবাম জুবিনের একটা বিশেষ বিষয় নিয়ে প্রস্তুত করেছিল। বিষয় বোঝালে এক বিশেষ অনুভূতি নিয়ে অ্যালবাম তৈরি হয়ে উঠেছিল। অনামিকা, তার অ্যালবাম অনামিকা বা মায়া, অনামিকা মায়ার তারুণ্য ভরা রোমান্টিসিজম দেখা যায়, এক তারুণ্য ভরা রোমান্টিসিজম। তারপর শব্দ অ্যালবাম আর মুক্তিতে সন্ত্রাস বিরোধী বিবেকের কণ্ঠে রূপান্তরিত হয়েছিল। পাখি বা শিশু অ্যালবাম, দুটো অ্যালবাম, পাখি আর শিশু। পাখি বা শিশুতে জুবিনের মাঝে অতীত রোমন্থন বা স্মৃতিকাতরতার ভর দেখা যায়। মুখ বা মুখা বা রক অ্যালবামের মতন অ্যালবামের আবার সাংগীতিক জোনারের সচেতনতা বলে জানা যায়। জুবিনের মতন শিল্পী সততে একজনেই হন। জুবিন গান একটা লিখতে পারে, তার সুরও দিতে পারে। আবার বলছি জুবিন একটা গান লিখতে পারেন, তার সুরও দিতে পারেন, সঙ্গীত পরিচালনা করতে পারেন, সঙ্গীত ব্যবস্থাপনাও করতে পারেন। আর গান একটা প্রয়োজন হলে নিজে মিক্সিং, স্টুডিও করা যায়, মিক্সিং করতে পারেন। গান তার ভিডিও তো নিজে অভিনয় করতে পারেন, পরিচালনা করতে পারেন, আর প্রয়োজন হলে কোরিওগ্রাফিও করতে পারেন। জুবিনকে তাই আমরা বেঁধে রাখতে পারি না। সৃষ্টির পৃথিবীতে জুবিন অনন্য, স্বাভিমানী, স্বাধীন এবং স্বাবলম্বী। এই সমস্ত পরিক্রমায় জুবিন গার্গ কখনো জুবিন গার্গকে অনুকরণ করেননি, কিন্তু বারে বারে জুবিন গার্গকেই প্রত্যাহ্বান জানিয়েছেন জুবিন গার্গ আর একজন জুবিন গার্গের নির্মাণ অথবা বিনির্মাণের জন্য। I salute this singer, Zubin Garg, and I obviously take pride being a friend of Zubin Garg, because from the very first songs of Zubin Garg, which was composed and sung 30 years ago, I was lucky enough that I was the first listener to those beautiful songs, and I've seen him. His love for music, love for the motherland, love for the culture, and we, the people of Assam, we, the people of India, always wish all the best to Jubin. তোমার এই যাত্রা অব্যাহত থাকক। অসমৰ নাম, ভাৰতৰ নাম বিশ্বৰ সাংগীতিক জগতখনত তুমি আৰু অধিক উজ্বলাই তোলা। তোমালৈ আমাৰ শুভেচ্ছা আছে। তুমি এক নিজেই গান, এই গান নিৰৱধি প্ৰতিজন অসমীয়াৰ, প্ৰতিজন ভাৰতীয়ৰ কাণত গুঞ্জৰিত হৈ থাকক চিৰদিন। একই ধৰণে তারে কামনা করছো। ধন্যবাদ জুবিন। জয় এখন বন্দে মাতরম। অনেক ধন্যবাদ পবিত্র মার্গারিটিকে। আসলে এইভাবেই ছোট্ট পরিসরে আসামের এই বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডলকে ধরা সত্যি অসম্ভব। আজকে অনেকের কথাই বলা হলো না। আমরা অন্য কোনো দিন অন্য কোনোভাবে আপনাদের সামনে যাদের কথা আজ বলা হলো না তাদের কথাও শোনাবো আপনাদের। আমরা আশা করছি আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ব্যতিক্রম পরিবারের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব সেই গানটি দিয়ে, যে গানটি আসলে অসমের সম্প্রীতির অ্যানথেম বলা চলে। 60-এর সেই ভাতৃঘাতী দাঙ্গার সময়
আসামের দুই কিংবদন্তি পুরুষ ভূপেন হাজারিকা এবং হেমাঙ্গ বিশ্বাস রচে ফেলেছিলেন যে গান, এবং সাংস্কৃতিক স্কোয়াড নিয়ে তারা সেই গান শুনিয়ে আবার আসামের সম্প্রীতি ফিরিয়ে এনেছিলেন। আজ কালিকা প্রসাদের কণ্ঠে এবং আসামের আরেক বিখ্যাত সঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। নমস্কার। পদ্মার তুফান উড়াইয়া নিল আমার সুখের ঘর, আমার সুখের ঘর, উজান ঠেইলায় আইলাম আমি লুই তরে চর। আর আমার ভাঙা নাবে বন্ধু তুমি দিলাই পাল, আর আমি ধরলাম বৈঠা বন্ধু তুমি ধরলাই হাল। এ মিলন গাঙে আনলো ভালো কে বিভেদের বান, কে বিভেদের বান। ঘর ভাঙিল চর ভাঙিল ডুবলো সোনার ধান। আমার দেহে বৃষ্টি শুকায় রক্ত কণায় সূরজ ঘুমায়, হালের খুঁটি মুঠিতে শোভায়। তবু কেন উপবাসী নিজ দেশে পরবাসী সমনিয়া বলো না আমায়, সমনিয়া বলো না আমায়। ভাষা না বুঝিও যুগে যুগে আহে মানুহে মানুহৰ পিনে। মৰমৰ ভাষাৰে আখৰ নাই কিয়া, বুজিব খুজিলে চিনে। গংগাৰ চাপৰি তলিতে দেখিবা লুইতৰ পলস আছে। তোমাৰে মোৰে আইয়ে কান্দিলে একেই চকু পানী মুছে। দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, এমন দুঃখ লাগে রে বন্ধু এমন দুঃখ লাগে। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, প্রতিদিনের মিলন স্মৃতি যখন মনে জাগে। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, তুমি ছড়ালে বীজ বন্ধু আমি কাটলাম মালি। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, একই সঙ্গে ঘরে আনলাম সোনালি রূপশালী। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে। এনে ভাল লাগে বন্ধু এনে ভাল লাগে, এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে। এনে ভাল লাগে বন্ধু এনে ভাল লাগে, তুমি নাচো বিহু নাচ আমি দিব তালি। এনু ভাল লাগে বন্ধু এনে ভাল লাগে, ঐক্যতানে মিলে যাবে বিহু ভাটিয়ালি। এনু ভাল লাগে বন্ধু এনে ভাল লাগে, দেশকে আবার গর্ব মোরা বুকের মরণ ঢালি। এনু ভাল লাগে বন্ধু এনে ভাল লাগে, এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে। এনু ভাল লাগে বন্ধু এনে ভাল লাগে, এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে।